আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। বিদেশি মিডিয়ায় প্রতিবেদন, সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান। কেউ বেকার থাকবে না এমন শিক্ষা ব্যবস্থা গড়তে চায় জামায়াতে, শফিকুর রহমান। হাদি হত্যার বিচার দাবিতে আজ দেশব্যাপী বিক্ষোভ। বাবার কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান, নেতাকর্মীদের ভিড়। ৩০০ ফিটে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে বিএনপি। ঘন কুয়াশায় মেঘনায় ২ লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহতের খবর জানাল পুলিশ। বিদেশি মিডিয়ায় প্রতিবেদন, সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান। যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে ৬৩১৪ দিন পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি। তারেক রহমানের এই ঘরে ফেরার খবর বেশ ফলাও করে প্রচার করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। পাশাপাশি এটাও বলেছে তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি লিখেছে, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা শীর্ষ নেতা ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন। আর বিবিসি বাংলার ওয়েবসাইটে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর লাইভ প্রকাশ করা হয়। এর শিরোনাম ছিল ১৭ বছর পর ঢাকায় তারেক রহমান। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর নির্বাসনে থাকার পর এসেছেন দেশের মাটিতে। আরেক ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সও বলেছে, বাংলাদেশের নির্বাচন সামনে রেখে দেশে ফিরছেন বাংলাদেশের নেতা, যাকে আগামী দিনের প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে বিবেচনা করা হচ্ছে। রয়টার্সের মতে, বিএনপি এখন নির্বাচনের সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে এবং তারেক রহমানকে সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে দেখা হচ্ছে। কেউ বেকার থাকবে না এমন শিক্ষা ব্যবস্থা গড়তে চায় জামায়াতে, শফিকুর রহমান। জামায়াতে এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যে শিক্ষা নিয়ে কেউ বেকার থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, অনেকে সংখ্যাগুণে বলছেন তারা এত কোটি এত লক্ষ যুবককে কর্মসংস্থান দেবেন, বাকিদের কি হবে? বলছেন বাকিদের ভাতা দেবেন, কিন্তু দেশের তরুণেরা কারোর কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা তারা দেখতে চান না, শুনতেও চান না। তারা প্রত্যেকের হাতকে দেশ করার কারিগরের হাতে পরিণত করতে চান, প্রত্যেকের হাতে কাজ তুলে দিতে চান। আজ শুক্রবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান কথা বলেন। ৩টি শর্ত মানলে যে কোনো দল জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতা করতে পারে বলে মন্তব্য করেন শফিকুর রহমান। তার ভাষ্যে শর্তগুলো হল, দুর্নীতি করবে না, দুর্নীতিবাজকে প্রশ্রয় দেওয়া হবে না, সমাজের সর্বস্তরের সবার জন্য সমান বিচার নিশ্চিত করা হবে, কোনো রাজনীতিবিদ বিচারে হস্তক্ষেপ করতে পারবেন না, সংস্কারের সব সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিতে হবে। ছাত্র শিবির সম্পর্কে জামায়াতের আমির বলেন, এটি অর্থাৎ শিবির এখন শুধু একটি সাধারণ ছাত্র সংগঠন নয়, ২৪-এর বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশের ছাত্র সমাজ ভালোবাসা দিয়ে এই সংগঠনকে গ্রহণ করেছে, তাদের ম্যান্ডেট দিয়েছে। আজ ছাত্র শিবিরকে ছাত্র সমাজের অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে। গত ৫৪ বছর ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেন শফিকুর রহমান। এ প্রসঙ্গে তিনি বলেন, কোমলমতি ছাত্রদের বিভ্রান্ত করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলো মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল। মেয়েদের ইজ্জত, ছাত্রদের জীবন ও কেরিয়ারের কোনো নিশ্চয়তা ছিল না। সেই কালো অধ্যায় বিদায় নিতে শুরু করেছে, কিন্তু কালো ছায়া এখনও জাতির ওপর থেকে যায়নি। এই কালো ছায়া খতম না করা পর্যন্ত ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে। হাদি হত্যার বিচার দাবিতে আজ দেশব্যাপী বিক্ষোভ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান, হাদি হত্যার বিচার দাবিতে আজ শুক্রবার জুম্মার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চ এবং শহীদ ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। পোস্টে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ও ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে এবং তার রুহের মাগফেরাত কামনায় শুক্রবার জুম্মার নামাজের পর সারা দেশে দোয়া মোনাজাত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুম্মার নামাজের পর গণসংযোগ শেষে ফেরার পথে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় থাকা অবস্থায় সন্ত্রাসীর গুলিতে আহত হন ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি সেখানে মারা যান।
বাবার কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান, নেতাকর্মীদের ভিড়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার বেলা ৩টের একটু আগে গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের দিকে রওনা হয়েছেন। সেখানে তিনি বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে আজ বেলা 2:58 দেওয়া পোস্টে এ খবর জানানো হয়। লাল সবুজ রঙে সাজানো বাসটিতেই তারেক রহমান বাবার কবর জিয়ারত করতে যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার এই বাসেই তিনি বিমানবন্দর থেকে গণসংবর্ধনাস্থলে যান। গতকালের মতো আজকেও তারেক রহমান বাসের সামনে দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়েন। নেতাকর্মীদের ভিড়ের কারণে তারেক রহমানের গাড়িবহর ধীর গতিতে চলছে। সকাল থেকেই ঢাকার শেরে বাংলা নগরের জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। কারো হাতে দলীয় পতাকা, কেউ ব্যানার ও পোস্টার নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। বাবার কবর জিয়ারতের পর তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। 17 বছর পর গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেছেন তারেক রহমান। বাবার কবর জিয়ারত ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আবেগ দেখা গেছে। নেতাকর্মীরা জানান, এটি শুধু একটি আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন নয়, বরং দলের জন্য একটি ঐতিহাসিক ও প্রতীকী মুহূর্ত। 300 ফিটে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন বিএনপি। রাজধানীর 300 ফিটের গণসংবর্ধনা স্থল পরিষ্কার করতে 16টি গাড়ি ও 350 পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করেছে বিএনপি। একই সঙ্গে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীও কাজ করছে। শুক্রবার ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দিনব্যাপী এয়ারপোর্ট সহ কাঞ্চন ব্রিজ থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত পরিষ্কার করা হবে। সেই সাথে আগামীকাল বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করবে দলটি। এই উদ্যোগে অংশগ্রহণকারী সব নেতাকর্মী, সমর্থক ও স্বেচ্ছাসেবকদের অগ্রিম ধন্যবাদ জানান তিনি। ঘন কুয়াশায় মেঘনায় 2 লঞ্চের সংঘর্ষে 4 জন নিহতের খবর জানাল পুলিশ। ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী 2 লঞ্চের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত 2টোর দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে দুর্ঘটনা কবলিত লঞ্চের হতাহত যাত্রীদের ঢাকার সদরঘাটে আনা হয়। এ সম্পর্কে আজ শুক্রবার দুপুর 12টার দিকে সদরঘাট নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহাগ রানা বলেন, লঞ্চে সংঘর্ষের ঘটনায় 4 জনের লাশ পাওয়া গেছে। লাশগুলো সদরঘাট টার্মিনালে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশগুলো মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হবে। এর আগে বেলা 11:15টার দিকে ওসি সোহাগ রানা 2 লঞ্চে সংঘর্ষের ঘটনায় 7 জন নিহত হওয়ার তথ্য জানিয়েছিলেন। চাঁদপুর নৌ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমভি অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি ঢাকা থেকে বরিশাল ও ঝালকাঠির উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে এমভি জাকির সম্রাট 3 লঞ্চটি ভোলা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে আসছিল। গতকাল দিবাগত রাত 1:38 দিকে চাঁদপুরের হাইমচর এলাকায় ঘন কুয়াশার মধ্যে লঞ্চ দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। হতাহত ব্যক্তিরা এমভি জাকির সম্রাট 3 লঞ্চের যাত্রী। নিহত 4 জন হলেন ভোলার লালমোহন উপজেলার কাজিরাবাদ এলাকার সিরাজুল ব্যাপারীর ছেলে আব্দুল গনি 38 বছর, একই এলাকার কালুঘার ছেলে মোহাম্মদ সাজু 45 বছর, কচুখালী গজারিয়া এলাকার মোহাম্মদ মিলনের স্ত্রী মোসাম্মদ রিনা 35 বছর এবং চরফ্যাশন উপজেলার আহম্মদপুর এলাকার আমির হোসেনের ছেলে মোহাম্মদ হানিফ 60 বছর।